আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম। আজারবাইজানের নাকচিওয়ান প্রদেশে হামলা হয়েছে। নাকচিওয়ানের বিমানবন্দরে একটা ড্রোন হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে ড্রোনটি ইরানের ড্রোন। নাকচিওয়ানের বাইরেও আরো কয়েক জায়গায় ইরানের ড্রোন হামলা করেছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর দেওয়া হয়েছে। ড্রোনগুলো ইরানের কিনা এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি কোনো পক্ষ থেকে দেয়া হয়নি, তবে ধারণা করা হয় ড্রোনগুলো ইরানের ড্রোন এই আজারবাইজানে, তাহলে যদি খবর সত্যি হয় তাহলে ইরানের ড্রোন আজারবাইজানে এই প্রথম আক্রমণ করলো। এর আগে আপনারা জানবেন যে তুরস্কে ইরানের দিকে একটা ব্যালিস্টিক মিসাইল আসছিল, সেই ব্যালিস্টিক মিসাইলটি ভূপাতিত করা হয়। এরপরে এই আজারবাইজানে ইরানের ড্রোনের আক্রমণ মনে করা হচ্ছে তুরস্কের বন্ধু রাষ্ট্রের উপরে এই আক্রমণ ইরান যুদ্ধকে আরো পরিসর আরো বাড়াতে যাচ্ছে, এরকমটাই ধারণা করা হয়। এর আগে আজারবাইজানের রাষ্ট্রপতি ইরানের দূতাবাস সফর করেছিলেন। তিনি ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে তারপরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে তিনি শোক বার্তা প্রকাশ করেছিলেন। গতকালকে আমরা এই খবর দেখেছি। তার ঠিক পরপরই হচ্ছে নাকচিবানে এই আক্রমণটি হলো। এখানে নাকচিবানের বিষয়টি একটু জানানো দরকার। নাকচিবান হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ডে না। আজারবাইজানের মূল ভূখণ্ড থেকে নাকচিবানের দূরত্ব হচ্ছে প্রায় কয়েকশো কিলোমিটার। আজারবাইজানের মূল ভূখণ্ড যেখানে, আপনারা ম্যাপটা যদি দেখেন, আমি দেখি আজারবাইজানের ম্যাপটা দেখানো যায় কিনা, আমি কথার পরে হয়তো ম্যাপটা দেখাবো। নাকচিবান হচ্ছে আজারবাইজান এবং নাকচিবান হচ্ছে তুরস্কের কাছে, একেবারে তুরস্কের সীমানার কাছে হচ্ছে নাকচিবান। আর আজারবাইজান এবং নাকচিবানের মাঝখানে আছে হচ্ছে আর্মেনিয়া। সুতরাং এই নাকচিবানে আক্রমণ বলতে গেলে এটা তুরস্কের সীমান্তবর্তী এলাকায় ইরানের আক্রমণ। অবশ্য নাকচিবান একদিক থেকে যেমন তুরস্কের সীমান্তবর্তী এলাকা, আরেক দিক থেকে হচ্ছে ইরানেরও একেবারেই সীমান্তবর্তী একটা এলাকা। এই নাকচিবানে আক্রমণের মাধ্যমে এই যুদ্ধ যদি আজারবাইজানে ছড়িয়ে পড়ে এবং আজারবাইজানও যদি এটার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে উদ্যত হয়, তাহলে দেখা যাবে যে ইরানের ওই দিক থেকেও আক্রমণটি আসতে পারে। যেই চতুর্মুখী আক্রমণের পরিকল্পনা আমেরিকা ইসরায়েল করছে, আপনারা জানেন যে আজারবাইজানের বন্ধু রাষ্ট্র হচ্ছে, আজারবাইজানের খুব ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। সুতরাং নাকচিবানের এই আক্রমণকে বিভিন্ন দিক থেকে দেখা সম্ভব। নাকচিবান, এজন্য আমি বলছি যে নাকচিবানের আক্রমণটি কে করেছে, ইরান করেছে নাকি আসলে অন্য কেউ করে আজারবাইজানকে এটার মধ্যে টানতে চেয়েছে, আমি জানি না। এই হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ড। এ হচ্ছে আজারবাইজানের মূল ভূখণ্ড। তারপরে এই জায়গাটা হচ্ছে আর্মেনিয়া, আর এই জায়গাটুকু হচ্ছে নাকচিবান, আজারবাইজানের নাকচিবান। আর এই হচ্ছে ইরান, এই হচ্ছে তুরস্ক, এই জায়গা পর্যন্ত তুরস্ক। তো এই যে নাকচিবানে আক্রমণ হলো আজারবাইজানের মূল ভূখণ্ডের বাইরে, এই নাকচিবানের আক্রমণ তুরস্কের কাছাকাছি, এটা কি ধরনের বার্তা দিবে দেখার বিষয়। আজকে এই লাইভে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। সেটার মধ্যে একটা হচ্ছে ট্রাম্প কেন এই যুদ্ধ করতে গেলেন, আর সবচেয়ে বড় যে প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে সেটা হচ্ছে যে এই যুদ্ধ কতদিন দীর্ঘায়ী হবে এবং ইরান এই যুদ্ধে জিতবে কিনা বা হারবে কিনা, ইরান এই যুদ্ধে হারবে কিনা অথবা ইরান এই যুদ্ধে জিতবে কিনা, এই যুদ্ধে এখন কে কে এগিয়ে আছে, কে কোন পক্ষকে কতটা আঘাত করতেছে, এই আঘাতের পরিমাণ এবং পরিধির উপরে নির্ভর করে আমরা আপনাদেরকে একটা বিশ্লেষণ আজকে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে এই লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং পরবর্তীতে এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন, সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। দিন রাত, মানে দিন নাই রাত নাই, ঘুম নাই নিদ্রা নাই, আপনারা সবাই এই লাইভগুলো দেখছেন এজন্য। আর এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে কোর্সগুলো চালু করছি, কোর্সগুলো করতেছি, সেই কোর্সগুলোর মধ্যে আমাদের ফ্যাক্ট চেকিং কোর্স এবং জার্নালিজম কোর্স আর হচ্ছে টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, এই তিনটা কোর্স আমাদের কিন্তু রমজানের পরেই শুরু হতে যাচ্ছে। সেই কোর্সগুলোতে ভর্তি চলছে, যথেষ্ট পরিমাণে আমরা সাড়া পাচ্ছি। হয়তোবা কিছু কিছু কোর্সে আমরা একটা সময় পরে আর শিক্ষার্থী নিতে পারবো না, এরকম একটা পরিস্থিতি হবে। তারপরেও আপনাদের কাছে আমাদের এই আহ্বানটি থাকলো, যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করবেন। এখন এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি দিয়ে তারপরে হচ্ছে আমরা যাব যে ট্রাম্প কেন এই যুদ্ধ শুরু করলেন, এই যুদ্ধের কে কোন দিকে যাচ্ছে, ইরান কেন এই যুদ্ধের শক্ত অবস্থান আছে, এটাও বলবো। দেখুন, যুদ্ধের যে সর্বশেষ পরিস্থিতি, ইরানের একটা বিমান ভূপাতিত করেছে ইসরায়েলের F-35। ইরানের কি বিমান? ইয়াক
130। ইয়াক 130 বিমান হচ্ছে একটা এই বিমানটা হচ্ছে মূলত এক ধরনের ট্রেনিং বিমান এবং একই সাথে এটা লাইট ফাইটার বিমান বলতে হচ্ছে ব্যাপক পরিমাণে যুদ্ধ বিমান, যেটা সেরকম না, ট্রেনিং বিমান, এবং সে অস্ত্র বহন করতে পারে এবং অস্ত্র বহনের সাথে সাথে সে আক্রমণও করতে পারে। তো এই ট্রেনিং বিমানের সাথে এই যে লাইট ফাইটার বিমান, ট্রেনিং বিমান, লাইট ফাইটার বিমান, এই বিমানটাকে ভূপাতিত করেছে ইসরায়েলের F-35। এটা নিয়ে মোটামুটি ইসরায়েল এবং আমেরিকায় ব্যাপক একটা ভাইব তৈরি হয়েছে যে F-35 এই প্রথম আকাশ থেকে আকাশে বিমান ভূপাতিত করলো। F-35 তো গত কিছুদিন হলো হচ্ছে যুদ্ধে জড়িয়েছে বা গত কিছুদিন হলো হচ্ছে মাঠে আসছে, সে সরাসরি এই ধরনের কোনো যুদ্ধে, যে সরাসরি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে এইভাবে জড়ায় নাই। কিন্তু যেই আক্রমণটি করেছে সেটা হচ্ছে এমন একটা দেশের যার আসলে এয়ার সুপিরিয়রিটি নাই, যার যুদ্ধ বিমান বহরই নাই। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছে যে ইরানের এই যুদ্ধ বিমানটিকে, ইয়াক 130, এই ট্রেনিং এবং লাইটার যুদ্ধ বিমানটিকে বা লাইট ফাইটার যুদ্ধ বিমানটিকে ইসরায়েল ধ্বংস করেছে। এটা নিয়ে অনেক গল্প আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম কোনো এয়ার টু এয়ার বিমান এই ধরনের হচ্ছে আক্রমণ করে ফালানো হলো বা ডগ ফাইট হলো, এরকম অনেকগুলো কথা বলা হচ্ছে। তবে এটা ঠিক যে এই ধরনের যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে এবং এটা ভূপাতিত করার খবরও ইসরায়েল ভিডিও শেয়ার করেছে। ভূপাতিত করেছে কোথায়? তেহরানের আকাশে। বিমানটিকে তারা তেহরানের আকাশে ভূপাতিত করেছে। এখন এই বিমান ভূপাতিত করার সাথে আরো দুটো খবর আপনাদেরকে দেব। সেই দুটো খবরের মধ্যে একটা হচ্ছে যে আমেরিকার তেলের ট্যাঙ্কারে আবার নতুন করে হামলা করেছে ইরানের বিপ্লবী গার্ড। আমেরিকার তেলের ট্যাঙ্কারে নতুন করে হামলা করেছে ইরানের খোরামবাদে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা করেছে। এই মুহূর্তে ইরানের মিসাইল হামলায়, এই মুহূর্তে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের সব জায়গায় সাইরেন বাজছে, বিভিন্ন জায়গায় এই মিসাইলগুলো আক্রমণও করছে, এরকম খবর আসছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল, অর্থাৎ এই যে ইরানের কাছ থেকে মিসাইল আসছে বা ইরানের কাছ থেকে যে ড্রোনগুলো আসছে, সেই মিসাইল এবং ড্রোনগুলোকে ঠেকাতে তারা যেই ধরনের হচ্ছে পাল্টা মিসাইল ব্যবহার করে, সেই মিসাইলের তাদের যে স্টক, সেই স্টক ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোন দিকে, এটা নিয়ে আলোচনা করবো। এবং সেই স্টক ফুরিয়ে গেলে আমেরিকা এবং আমেরিকার সাথে ইসরায়েলের, বিশেষ করে আমেরিকার সারা বিশ্ব নিয়ে তার যে ধরনের পরিকল্পনা, সেই পরিকল্পনায় কিছুটা ভাটা পড়তে পারে। কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপরে ইরান বোমা বর্ষণ অব্যাহত রেখেছে। তবে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে কয়েকটা বলছে যে তারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে না, আর 2-3টা সশস্ত্র গোষ্ঠী তারা সরাসরি বলছে। তার মধ্যে একটা হচ্ছে পিএকি, আরেকটা সশস্ত্র বাহিনী আছে, কুর্দি সশস্ত্র বাহিনী। এই দুটো বলছে যে তারা তাদের কয়েকশো সশস্ত্র যোদ্ধা প্রস্তুত করে রেখেছে ইরান সীমান্তে। তারা যে কোনো সময় ইরান সীমান্তে ঢুকে পড়বে যদি আমেরিকা তাদের জন্য হচ্ছে মাঠ তৈরি করে দেয়, তাদের জন্য যদি দরজা উন্মুক্ত করে দেয়, সেরকম একটা ব্যাপার। বাহরাইন, কাতার এবং আমিরাতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কালকে রাত্রে আমি যখন লাইভ করেছিলাম তখনও কাতার থেকে অনেকেই লিখেছেন যে আক্রমণ হচ্ছে। আজকেও কাতার থেকে অনেকে লিখছেন যে কাতারে এখনো বোমা বর্ষণ হচ্ছে, মিসাইল আক্রমণ হচ্ছে। কাতারে এই মিসাইলের খবর পাওয়া যাচ্ছে। আজারবাইজানের এই হামলার পরে, আজারবাইজানের নাকসিবানে এই হামলার পরে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা কঠিনভাবে, শক্তভাবে এই হামলাটাকে নিন্দা জানাচ্ছি। এবং আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে হামলাটা ইরান থেকে হয়েছে। ইরান থেকে হামলা হয়েছে আজারবাইজানের নাকচিবানে, এটা নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে যে এটা আজারবাইজানের আন্তর্জাতিক যে সমস্ত আইনে আজারবাইজানের স্বাধীনতার, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার যে শক্তিগুলো বা যে পাওয়ার আজারবাইজানকে দেওয়া হয়েছে সেটার উপরে আক্রমণ, অর্থাৎ আজারবাইজানের স্বাধীনতার উপরে, সার্বভৌমত্বের উপরে আক্রমণ। এবং আজারবাইজান বলছে যে আমরা ইরানের উপরে পাল্টা আক্রমণ করার অধিকার রাখি, ইরানের উপরে পাল্টা আক্রমণ করার অধিকার রাখি, এটা আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং ইরান এই আক্রমণের মাধ্যমে আজারবাইজানকেও এই যুদ্ধে টেনে নিয়ে আসলো। ইরানে আজারবাইজানের এই আক্রমণটি, আজারবাইজানের উপরে এই আক্রমণটি করা হয়েছে আরাস 2 নামক ড্রোনের মাধ্যমে। এখানে হচ্ছে তারা
শাহেদ ড্রোন ব্যবহার করে নাই, নর্মাল যে শাহেদ ড্রোন গুলো ব্যবহার করে সেটা করে নাই, বরং তারা অন্য একটা ড্রোন ব্যবহার করছে। ওদিকে ওদিকে ইরানের সামরিক ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা প্রধানের অফিস থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, একটা বিবৃতি ইস্যু করা হয়েছে। তুর্কিতে গতকালকে যে আক্রমণগুলো বা তুর্কিতে যে মিসাইল নিক্ষেপ হলো বলা হচ্ছিল সেটা নিয়ে তারা বলছে যে আমরা তুর্কির দিকে কোনো মিসাইল নিক্ষেপ করি নাই। ইরানের সেনা প্রধানের অফিস থেকে বলা হয়েছে যে আমরা তুর্কির দিকে কোনো মিসাইল নিক্ষেপ করি নাই, এবং তুরস্ক হচ্ছে আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি, আমাদের বন্ধুত্বপূর্ণ একটা দেশ। এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে এবং তার ভৌগোলিক অখণ্ডতাকে, তার স্থলসীমাকে, তার আকাশসীমাকে আমরা রেসপেক্ট করি, এবং আমরা তুরস্কের দিকে কোনো ধরনের মিসাইল নিক্ষেপ করি নাই, এটা তারা বলেছে। সুতরাং এই বিষয়টাকে স্পষ্ট করেছে। এখন এই যে কুর্দি গোষ্ঠীগুলোকে আমেরিকা অস্ত্র দিতে চায়, PJAK, তারপরে হচ্ছে PAK, এই ধরনের গোষ্ঠীগুলোকে যে আমেরিকা অস্ত্র দিতে চায়, তুরস্ক এটার কড়াভাবে এটার বিরোধিতা করছে। তুরস্কের কথা হচ্ছে এটা মূলত PKK সন্ত্রাসী গোষ্ঠীরই একটা অংশ, এবং ন্যাটো আর আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন PKK কে তাদের লিস্টে সন্ত্রাসী সংগঠন হিসেবে নথিভুক্ত করা বহু বছর ধরে। সুতরাং তাকে সেই নিজের লিস্টে নথিভুক্ত করা সন্ত্রাসী সংগঠনগুলোকে কোনো ধরনের সাহায্য, কোনো ধরনের অস্ত্র দেয়া, এটা আমেরিকার জন্য ঠিক হবে না, এই বক্তব্য তুরস্ক দিয়েছে। এখন আমেরিকাকে এই কথা শুনবে না, এমনকি তুরস্কের মধ্যেই PKK অস্ত্র দিয়েছে। যাই হোক, এখন এই কয়েকটা ঘটনার পরে মাঝখানে একটু কমিক বা কমেডি বলে দিয়ে রাখি। সেটা হচ্ছে কি, জেলেনস্কি, ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি, সে কাতারের সাথে কথা বলেছে, সংযুক্ত আরব আমিরাতের সাথে কথা বলেছে, এখানে বাহরাইনের সাথে কথা বলেছে, আর দু একটা দেশের সাথে মধ্যপ্রাচ্যের কথা বলে তাদেরকে বলছে যে দেখো, তোমরা যদি ড্রোন আক্রমণ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে চাও, এই ব্যাপারে যদি কোনো সাহায্য সমর্থন দরকার হয়, আমি দিতে প্রস্তুত আছি। আমার দেশের সেনাবাহিনী তোমাদেরকে এই ব্যাপারে, এই ড্রোন আক্রমণকে কিভাবে প্রতিহত করা হবে, এই ব্যাপারে আমরা তোমাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করব। ভাই, তুমি এই রাশিয়া থেকে আসা ড্রোন আগে ঠেকাও না, রাশিয়া থেকে আসা মিসাইল আগে ঠেকাও না। একথা তো স্বাভাবিক বলবেই, কারণ রাশিয়া ইউক্রেনের একটা অংশ তামা করে দিছে। হ্যাঁ, ঠেকিয়েছে, এটা ঠিক আছে, ঠেকিয়েছে, কিন্তু সেটা এরকম না যে সে একেবারে পুরোপুরি ড্রোন ঠেকাতে বিশ্বে শীর্ষ পারঙ্গম একটা দেশ কোন ড্রোন রাশিয়া থেকে আক্রমণ করে নাই, দেখো আমি 100% সফল, আমি তোমাকে সাপোর্ট করতেছি। মানে এরকম একটা যুদ্ধ চলতেছে, সবাই এই যুদ্ধে মোটামুটি হচ্ছে বিভিন্ন ভাবে জড়িত আছে। এখন ইউক্রেনেরও এটার মধ্যে কোনো না কোনো ভাবে হচ্ছে ইনক্লুড হওয়া দরকার, কারণ ইউক্রেন এখন সাইড হয়ে যাচ্ছে। আমেরিকা যেভাবে এই অঞ্চলে ব্যাপক পরিমাণে তার কি বলে মনোযোগ দিচ্ছে এবং অস্ত্র যেভাবে এখানে খরচ করা হচ্ছে, তাতে ভবিষ্যতে ইউক্রেনকে ইউরোপের দেশগুলো যথেষ্ট পরিমাণে অস্ত্র দিতে পারবে না, এটা মনে হচ্ছে। এখন ইরাকের কুর্দি গোষ্ঠীগুলো আক্রমণ করবে কিনা এটা নিয়ে যেমন বিভিন্ন ধরনের বক্তব্য আছে। যেমন ইরাকে যারা এই কুর্দি গোষ্ঠীগুলোর মধ্যে যারা ক্ষমতায় আছে, ধরেন ইরাকের এই যে স্বায়ত্তশাসিত যে অঞ্চল বা আধা স্বায়ত্তশাসিত যে অঞ্চল ইরাক কুর্দিস্তান, সেখানে যেই দুটো পরিবার ক্ষমতায় আছে, তালাবানি পরিবার আর হচ্ছে বারজানি পরিবার, এই দুই পরিবারই বলছে বা দুই পক্ষ থেকেই বলা হয়েছে যে আমরা এই যুদ্ধে জড়াবো না। স্বাভাবিকভাবেই তারা হচ্ছে একটা কি বলে একটা ক্ষমতায় আছে আর কি, একটা সেখানে তাদের রাষ্ট্র পরিচালনা বা তাদের ওই এলাকা পরিচালনার একটা সিস্টেম অলরেডি সেখানে আছে, সেটাকে তারা নষ্ট করতে চাইছে না। কিন্তু তাদের এই এরিয়ার মধ্যে যে সমস্ত সশস্ত্র গোষ্ঠী আছে, যাদেরকে তারা অনেক সময় সাপোর্ট দেয়, অনেক সময় চোখ বন্ধ করে থাকে, তাদের কাজকর্মগুলো হচ্ছে তারা ওখানে পরিচালনা করে, ওই গোষ্ঠীগুলো তাদের মধ্যে থেকে 5টা গোষ্ঠী আছে, তাদের মধ্যে থেকে 3টা বলছে যে আমরা আমেরিকার সাথে দাঁড়াবো, আর 2টা বলছে আমরা আমেরিকার সাথে দাঁড়াবো না। এখন দেখা যাক কি হয়। এখন এই যে জিনিসটা, যে ইরান এবং ইসরায়েল এই যে আক্রমণ পাল্টা আক্রমণ যুদ্ধ যেটা চলছে, এই যুদ্ধে
ইরান হারবে না জিতবে? কতদিন এই যুদ্ধ চলতে পারে? এটাই তো আমাদের কথা। আমরা আজকে সেই কথার দিকে, সেই কথার উত্তরে যাব। সেই কথার উত্তর খুঁজতে হলে আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমেরিকার যুদ্ধের পরিকল্পনাটা কি, আমেরিকার সেনাবাহিনী কিভাবে যুদ্ধ চালায়, ইরানের সেনাবাহিনী কিভাবে যুদ্ধ চালায় সেটার উপরে। দেখেন, আমেরিকার সেনাবাহিনীটাকে পুরো সাজানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন স্টাইলে সাজানো হয়েছে এটা দেখা দরকার। কারণ একটা সেনাবাহিনীর ডক্ট্রিন বলেন, একটা সেনাবাহিনীর পুরো সিস্টেম তৈরি বলেন, এটা একদিনে হয় না, এবং সেই সিস্টেমকে একদিনে পরিবর্তনও করতে পারে না। তার যুদ্ধ পরিচালনার ডক্ট্রিন, সেই ডক্ট্রিনের উপরে নির্ভর করে তার পুরো মিলিটারি ইন্ডাস্ট্রি, সেটাকে সেভাবে সে সাজায়। সে যেভাবে ফিল্ডে যুদ্ধ করবে, তার সামরিক প্রতিরক্ষা শিল্পটাকেও সে সেভাবেই সাজায় যে আমার এই জিনিস বেশি দরকার, আমি এইভাবে যুদ্ধটা করব। এক এক দেশের যুদ্ধ করার পলিসি, যুদ্ধ করার স্ট্র্যাটেজি এক এক রকম। এখন আমেরিকার যুদ্ধ করার স্ট্র্যাটেজিটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে স্নায়ু যুদ্ধ, সেটার উপরে নির্ভর করে, এবং আপনারা দেখবেন যে এই স্নায়ু যুদ্ধের উপরে ভিত্তি করেই কিন্তু সে সবকিছুকে সাজিয়েছে। আর স্নায়ু যুদ্ধটা কি? সেটা হচ্ছে কে বেশি ক্ষমতাধর, আমি কত বেশি ক্ষমতাধর, আমি কত বেশি অন্যকে আমার প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে পারবো। সেটার জন্য সে পুরো মিলিটারি ইন্ডাস্ট্রি, সে তার পুরো ডিপ্লোম্যাসি, সে তার পুরো মিডিয়া, সে তার পুরো এই যে রিসার্চ সেন্টারগুলো, যারা পাবলিক জনমতকে কন্ট্রোল করে, এই পুরোটা ব্যবহার করে সে একটা ভাইব তৈরি করে যে আরে আমি তো এখানে সর্বা। এটা কিন্তু পুরো এই স্নায়ুযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত এভাবেই চলছে, এবং এভাবে সে যেই জায়গায় যুদ্ধ করছে এভাবেই সে একটা মানে মার কাট করে, মানে যে যা বলে বলুক আমি জিতে গেছি, এরকম একটা ভাইব তৈরি করে। কিন্তু শেষে দেখা যায় যে তার এই মিলিটারি ইন্ডাস্ট্রির যে সিস্টেম, এটা লস করে। এটা লস করে ইরাকে, সিরিয়ায়, আফগানিস্তানে, সব জায়গায় এটা হয়েছে। এখন ইরানে এটা হবে কিনা সেটা দেখার জন্য আমরা কয়েকটা জায়গায় যাব। সেই কয়েকটা জায়গায় যাওয়ার আগে আমি গতকালকে একটা জিনিস বলেছিলাম যে ইরান যদি মধ্যপ্রাচ্যে যে লবণ পানি শোধন করে তারপরে সুপেয় পানি করার যে সমস্ত প্লান্ট বা যে সমস্ত এই শোধনাগারগুলো আছে, সেগুলোতে যদি আক্রমণ করে, তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই সৌদি আরবের একটা বিশাল অংশ, সংযুক্ত আরব আমিরাতের, বাহরাইনের, কাতারের, কুয়েতের বিশাল অংশ পানি শূন্যতায় ভুগবে। গতকালকে কিছু কিছু খবরে দেখলাম যে ইরান 2-4টা আক্রমণ এরকম পানি শোধনাগারে করছে। এখন এটা কন্টিনিউ করবে কিনা, কত বড় করবে, এটা দেখার বিষয়। এখন এই যে যুক্তরাষ্ট্র যুদ্ধ করার যে পরিকল্পনা এবং তার ইরানকে আক্রমণ করার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা সে যেমন পরিকল্পনাগুলো সাজিয়েছে, ইরানও কিন্তু তার পরিকল্পনাগুলো তার সক্ষমতা অনুযায়ী সে সাজিয়েছে যে আমার এই 5টা জিনিস আছে, এই 10টা জিনিস আছে, এটা দিয়ে আমি ওকে কিভাবে আক্রমণ করবো। এবং আপনারা জানেন যে 12 দিনের যুদ্ধে ইরান কিন্তু যেইভাবে আক্রমণ করেছে, তখন ইরান আক্রমণের চেয়েও বেশি করেছে। আমেরিকা ইসরায়েল এরকম একটা যুদ্ধ হলে কোন কোন জায়গা থেকে, কোন কোন দিক থেকে তাকে কিভাবে আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ প্রতিহত করার জন্য তার কি কি করা লাগবে। এজন্য দেখবেন যে এবারের যুদ্ধের শুরুতেই ইরান যে কাজটি করেছে সেটা আমেরিকার চোখগুলোতে আক্রমণ করেছে। অর্থাৎ এই অঞ্চলে আমেরিকার যেই সমস্ত রাডার ছিল সেই রাডারগুলোতে আক্রমণ করেছে একেবারে যুদ্ধের শুরুতেই। কেন? কারণ সে ওই সময় থেকে এটা প্রস্তুতি নিয়েছে যে আমেরিকা যদি আঘাত করে, আগে আঘাত আসবে ওখান থেকে, এবং আমেরিকা যদি আমার উপরে যদি সে খবরগিরি করে, তাহলে সে করবে তার এই অঞ্চলে এই যে রাডারগুলো আছে সেগুলো দিয়ে। সে এই জন্য এই রাডারগুলোতে আক্রমণ করেছে। গেল এক, অর্থাৎ এটা ইরানের পরিকল্পিত একটা বিষয়। আরেকটা ইরানের জনগণ, ইরানের সরকার এমন ভাবেই তৈরি হওয়া যে আমেরিকা ইসরায়েল একদিন ইরানে আক্রমণ করবে, সুতরাং আমার সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলোর জনগণ, সেই দেশগুলোর সরকার একদিন আমাদের উপরে ইরান থেকে আক্রমণ আসবে সেটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, এভাবে সে তার জনগণকে প্রস্তুত করে নাই। 12 দিনের যুদ্ধের পরে ইরান 8 মাস সময় পেয়েছে নিজেকে এইভাবে প্রস্তুত করতে। এখন ওই যেটা বললাম যে আমেরিকা ধর্মার কাট করে তার যে একটা বিশাল একটা ভাইব তৈরি করে, সেই ভাইব সে তৈরি করেছে। আমেরিকার কাছে বিধ্বংসী অস্ত্র আছে, সে বিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করছে, কিন্তু পাল্টা আঘাত ঠেকানোর জন্য আমেরিকা কি করছে সেটা দেখবেন একটু পরে। এখন এই যে 8 মাস ধরে সে প্রস্তুতি নিয়েছে, তার প্রক্সি গ্রুপগুলোকে, যেগুলো তার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে বা যেগুলোর সাথে তার যোগাযোগ
বিচ্ছিন্ন, সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন, সেগুলোকেও সে ইঙ্গিত দিয়ে রেখেছে। এবং সেই প্রক্সি সংগঠনগুলো এখন দেখা গেছে আস্তে আস্তে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এখন এই প্রক্সি সংগঠনগুলো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইরান সরাসরি যদি এদের কাছে অস্ত্র নাও দিতে পারে, আরো বিভিন্ন জায়গা থেকে তারা অস্ত্র পায়। যখন একটা অঞ্চল পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যায়, তখন এই যুদ্ধ থেকে অর্থনৈতিক ফায়দা নেয়ার জন্য অনেক গোষ্ঠী রেডি থাকে, যাদের কাজই হচ্ছে ভাই আমি ব্ল্যাক মার্কেটে অস্ত্র বিক্রি করব, কে কোন জায়গা থেকে নিচ্ছে এটা আমার দেখার বিষয় না। এটা আপনারা ইউক্রেনেও দেখেছেন যে ইউক্রেনের ব্ল্যাক মার্কেটে এই রাশিয়ার অস্ত্র বিক্রি হচ্ছে, এরকম হয়েছে। অর্থাৎ আপনার প্রতিপক্ষ কিন্তু তার অস্ত্র আপনার প্রতিপক্ষের কাছে যাচ্ছে, এরকম একটা, আপনার অস্ত্র আপনার প্রতিপক্ষের কাছে যাচ্ছে। সুতরাং এরকম ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখন এই যে ইরান যে এই অঞ্চলে, এই মধ্যপ্রাচ্য অঞ্চলে যে যুদ্ধটা চালাচ্ছে, এই যুদ্ধটা এখন ইরান কি করলো? এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের বিরুদ্ধে একটা যুদ্ধ না, এটা বলা যায় যে পুরো বিশ্বের অর্থনীতির বিরুদ্ধে একটা যুদ্ধ। বিশ্ব অর্থনীতির বিরুদ্ধে যুদ্ধ কেমন? যেমন ইরান এই পারস্য অঞ্চলে যে দেশগুলো আছে সেই দেশগুলোর বিরুদ্ধে সে যখন আক্রমণটা চালালো, পারস্য অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ চালানো মানে হচ্ছে আমেরিকার অর্থনীতির বিরুদ্ধে আক্রমণ চালানো। কিভাবে দেখুন, আমেরিকার অর্থনীতি অন্যদিক থেকে দেখি। পারস্য অঞ্চলে, এই পারস্য উপসাগরের অঞ্চলের যে দেশগুলো, গালফ কান্ট্রি যেটাকে বলি আমরা, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এরা তেল বিক্রি করে, তাই না? বেশিরভাগ দেশ কি করে? তার এই যে তেল বিক্রি করার ব্যাপক পরিমাণে টাকা ডলারে সে নিচ্ছে, এই টাকা তো সে নিজের দেশে ব্যবহার করছে না, তাই না? কোনো দেশে তো ডলার ব্যবহার হয় না, ব্যবহার হয় কি? তার নিজস্ব মুদ্রা। এখন এই ডলার, তার এত পরিমাণ ডলার, সে এই ডলারকে তো কোনো না কোনো জায়গায় হচ্ছে ইনভেস্ট করবে। কোন জায়গায় সে ইনভেস্ট করছে এটাকে তো আমরা ইনভেস্ট বলি, কিন্তু যদি বলি যে এই টাকাটা কোথায় দিচ্ছে, আমেরিকার অর্থনীতিকে সচল রাখার জন্য ব্যবহার করা হচ্ছে। আমেরিকার ব্যাংকে, আমেরিকার রিজার্ভে, আমেরিকার কোম্পানিগুলোতে দেখবেন আমেরিকার এবং ইউরোপের যেই সমস্ত কোম্পানি সবচেয়ে বেশি তাড়াতাড়ি হচ্ছে ফুলে ফেপে বড় হচ্ছে, সেই সব কোম্পানির পেছনে এই আরব ধনকুবেরদের ব্যাপক পরিমাণে টাকা আছে। সেই কোম্পানিগুলোর একেবারে সামনে আসে কোনটা? এআই। আমেরিকার এআই ভিত্তিক যতগুলো কোম্পানি আছে প্রায় সবগুলোতে, সব বড় বড় কোম্পানিতে ব্যাপক পরিমাণে টাকা ঢালা হচ্ছে। এই টাকা যায় হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে। এখন এই মধ্যপ্রাচ্য থেকে যাওয়া টাকায় আমেরিকার কোম্পানিগুলো হচ্ছে উপরে উঠছে মধ্যপ্রাচ্য থেকে। এবং এই টাকাটা এরকম না যে আজকে আমি জাস্ট ইনভেস্ট করলাম এরপর থেকে চলতেছে না, এটা কন্টিনিউয়াসলি ফ্লো হচ্ছে গ্যাসের মতো এবং তেলের মতো। তেল গ্যাস যেমন এখান থেকে বের হচ্ছে, এটা টাকাটা আবার ওখান থেকে এই কোম্পানিগুলোতে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে আমাজনের যে ডাটা সেন্টার ছিল, সেই ডাটা সেন্টারে আক্রমণ হয়েছে, এরকম খবর আসছে আমাজনের ডাটা সেন্টারে। তার মানে হচ্ছে যে এই টাকা দিয়ে তারা যে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের একটা অংশ তারা নিজের দেশে এখন নিয়ে আসার চেষ্টা করছে, এটা হচ্ছে প্রমাণ। এখন এই ডাটা সেন্টারে আক্রমণ এবং এই অঞ্চলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাদের এই যে টাকার ফ্লোটাতে, অর্থাৎ পেট্রো ডলারটা যে কমে যাচ্ছে প্রত্যেক দিন হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার, কাতার বলছে যে সে তার এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে। মানে কাতারের মতো একটা দেশ যার পুরো অর্থনীতি হচ্ছে তার এই এলএনজির উপরে, সে বলছে এলএনজি উৎপাদন বন্ধ করে দিচ্ছে। সৌদি আরব তার পুরো অর্থনীতির হচ্ছে 80% নির্ভর করে হচ্ছে তার গ্যাস তেলের উপরে। তার এই তেল সে বাইরে বিক্রি করবে, এই বাইরে বিক্রি করে সে টাকা নেবে। এটা যদি 1 মাস 2 মাস 3 মাস বন্ধ থাকে, সংযুক্ত আরব আমিরাতের তেলের একটা বড় অংশ হচ্ছে যায় এই হরমুজ প্রণালী দিয়ে। এই হরমুজ প্রণালী যদি দীর্ঘ সময় বন্ধ থাকে, মার্কিন প্রেসিডেন্ট যতই সে হচ্ছে মানে ভাইব উঠাক যে হরমুজ প্রণালী আমি উন্মুক্ত করে দেব, আমি হচ্ছে হরমুজ প্রণালীর যতগুলো হচ্ছে তেলের ট্যাঙ্কার আছে কান্দে করে নিয়ে যাব, বিষয়টা এত সহজ না। তো এই জিনিসটা যখন হবে তখন এই ডাটা সেন্টারগুলো এবং এআই ভিত্তিক যে পুরো আমেরিকান অর্থনীতি এখন এই এআই এবং ডাটা সেন্টারের উপরে যে বড় একটা নির্ভরশীলতা, সেখানে একটা ভাব মানে ধাক্কা লাগবে। এই যে আমেরিকান এআই বাবল, এই এআই বাবল যদি ফিনান্স করা না যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এআই সেক্টরে বড় ধরনের ধাক্কা। আর এআই সেক্টরে বড় ধরনের ধাক্কা মানে হচ্ছে বর্তমানে যে বাবল করা অর্থনীতি। আপনি দেখেন এক একটা এআই কোম্পানি জাস্ট হচ্ছে সে বিক্রি করতেছে
সে স্টার্ট আপ করার পরে সে বিক্রি করতেছে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার। এই যে বাবল করা অর্থনীতি, এই বাবল করা অর্থনীতিতে ধাক্কা লাগার সম্ভাবনা আছে। সুতরাং এই যে আমেরিকার অর্থনীতি যেটা বলি, সেই আমেরিকার অর্থনীতির চাবিকাঠি হচ্ছে উপসাগরীয় দেশগুলো। তারা পেট্রোডলার বিক্রি করে, সেই অর্থে আমেরিকার স্টক মার্কেটে বিনিয়োগ করে, আবার সেই অর্থ বিনিয়োগ করে হচ্ছে এআই এবং ডেটা সেন্টারের উপরে। সুতরাং এই উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে ধাক্কা দেওয়ার যে পরিকল্পনা ইরান করছে, এটাকে ছোট করে দেখার কিছু নেই। এটাকে আপনি এই অস্ত্র মারা, মানে কে কার দিকে কত বেশি মিসাইল মারলো সেটার চেয়ে অনেক বেশি। এখন বলতে পারেন যে আমরা বলি না যে আমেরিকার ডলার আছে, সে ডলার দিয়ে অস্ত্র তৈরি করলো। আসেন সেই অস্ত্রের ব্যাপারটা হচ্ছে যে ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে, দেখেন ইরানের গতকালকে একটা ভিডিওতে দেখা গেছে কি যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে, একটা ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে ইসরায়েল 11টা ইন্টারসেপ্টর মিসাইল নিক্ষেপ করেছে, তাই না? 11টা, একটা মিসাইল ঠেকাতে। এরকম তো অনেক ঘটনা, একটা হচ্ছে জাস্ট ভিডিওতে আমরা দেখলাম, অনেক ঘটনা। এখন এই যে ইন্টারসেপ্টর মিসাইল গুলো ইরানের, ওই যেটা বললাম যে ইসরায়েলের যে ইন্টারসেপ্টর মিসাইল গুলো এবং আমেরিকার যে ইন্টারসেপ্টর মিসাইল গুলো, সেগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকার যে পুরো এই মিলিটারি ইন্ডাস্ট্রি, এটাকে সে যেভাবে সাজিয়েছে যে আমার এটা কার চেয়ে কত বড় হতে হবে, কার চেয়ে কত নিখুঁত হতে হবে, কার চেয়ে কত বেশি হচ্ছে সফিস্টিকেটেড হবে, কার চেয়ে কত বেশি হচ্ছে এটা কি বলে মানে দামি হবে, এরকম একটা ব্যাপার। এখন তাদের এই ইন্টারসেপ্টর মিসাইলের দাম, কোনোটার দাম হচ্ছে মানে মিলিয়ন ডলার, 1 মিলিয়ন থেকে শুরু হয়, কোনোটা হচ্ছে 10 মিলিয়ন ডলার। তো এখন আপনি চিন্তা করেন যে ইরানের একটা মিসাইল বা ইরানের একটা ড্রোন $50,000, $20,000, $30,000, $40,000, এরকম একটা ড্রোনকে মানে ভূপাতিত করার জন্য আপনি $100 মিলিয়ন খরচ করছেন। আর এই ইন্টারসেপ্টর মিসাইল নিয়ে একটা খবর ওয়াল স্ট্রিট জার্নাল গতকালকে বলেছে যে যুক্তরাষ্ট্রের এই ইন্টারসেপ্টর গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার আগেই, বা যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার আগেই ইরানের মিশন শেষ করতে চেয়েছে। এটাই তো তাদের পরিকল্পনা ছিল যে আমাদের গোলাবারুদ ফুরিয়ে যাওয়ার আগেই আমরা ইরানের মিশন শেষ করব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইরানের মিশন হয়তোবা 3 মাসেও শেষ হবে না, এরকম একটা লেভেলে তারা যাচ্ছে। গতকাল অলরেডি আমেরিকার যুদ্ধমন্ত্রী বলেছে যে আমাদের এই মিশন হয়তো 2 মাস পরিচালনা করা লাগতে পারে। এর আগে 2 দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল যে আমাদের 4 সপ্তাহ লাগে। এর আগে তারা বলেছিল যে আমাদের 1 সপ্তাহ লাগবে। তো 1 সপ্তাহ থেকে আসছে 4 সপ্তাহ, 4 সপ্তাহ থেকে আসছে 8 সপ্তাহ, মানে 2 মাস। 1 সপ্তাহ থেকে 1 মাস, 1 মাস থেকে 2 মাস। গতকালকে আবার আমেরিকার সেন্টকম হচ্ছে কাতারে অবস্থিত আমেরিকার এই অঞ্চলের পুরো সামরিক কর্মকাণ্ড পরিকল্পনার যে ঘাঁটি, সেখান থেকে বলা হয়েছে আমেরিকার পেন্টাগনকে বা আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যে তোমরা আমাদের এইখানে আরো 100 জন গোয়েন্দা পাঠাও, 100 জন সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তা পাঠাও, যারা আমাদেরকে পরিকল্পনা দিবে, চালাবে এবং এই ইরানের বিরুদ্ধে নতুন করে আমরা কিভাবে হচ্ছে কাজ করতে পারি। কারণ আমরা যেইভাবে কাজ করছি সেটাতে এখন যথেষ্ট পরিমাণে যে সফলতা পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। সেখানে তারা একটা জিনিস স্পষ্ট করেছে, সেটা হচ্ছে যে কমপক্ষে 100 দিনের জন্য হলে পাঠাও। তার মানে হচ্ছে তারা 100 দিনের জন্য যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখার চেষ্টা করছে, 100 দিনের জন্য। এখন এই 100 দিনের জন্য যদি যুদ্ধ প্রস্তুতি নিয়ে রাখে, তার মানে হচ্ছে তারা যেটা মনে করেছিল যে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে ইরান হচ্ছে ধসে পড়বে, ইরানের মধ্য থেকে ব্যাপক একটা বিক্ষোভ হবে, ইরানের সেনাবাহিনী বা সামরিক বাহিনীর মধ্য থেকে একটা অংশ সরকারকে ঘাড় ধরে নামিয়ে দেবে, আমরা সেখানে হচ্ছে বুক ফুলে ঢুকবো। সেটা হচ্ছে না। আর যদি সেটা না হয় এবং এই 100 দিন যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে, তাহলে এই যে অর্থনীতি, মধ্যপ্রাচ্য ভিত্তিক আমেরিকান অর্থনীতির কথা বললাম, এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনারাই চিন্তা করেন। এখন এই যে মিসাইল মারা এবং আমেরিকার এই যে চাপ, ধরেন আমেরিকা কি বলছে যে তার পরিকল্পনা হচ্ছে, তার মানে লেটেস্ট পরিকল্পনা হচ্ছে ইরানে রেজিম চেঞ্জ করা, তাই তো? এটাই তো আমেরিকার, মানে রেজিম চেঞ্জ না করলে তো তার এত যুদ্ধ টুদ্ধ এত কিছু, এটার তো কোনো ভ্যালু নাই। এখন এই রেজিম চেঞ্জ করার জন্য বিশ্বে এরকম কোনো রেকর্ড নাই যে হচ্ছে আকাশ থেকে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে একটা দেশে রেজিম চেঞ্জ করা সম্ভব। এটা হয় নাই, এটা কোনো জায়গা হয় নাই। সুতরাং আপনার সেখানে স্থলযুদ্ধ শুরু করতেই হবে। এখন এই স্থলযুদ্ধ শুরু করার জন্য আমেরিকা ইসরায়েল কতটা প্রস্তুত? আমেরিকা ইসরায়েলের নিজেদের সৈন্যরা সেখানে ঢুকবে কিনা? নিজেদের সৈন্যরা যদি সেখানে না ঢুকে,
নিজেদের সৈন্যরা যদি সেখানে না ঢুকে, আপনি শুধুমাত্র এই কিছু কুর্দি সশস্ত্র গোষ্ঠী দিয়ে সেখানে রেজিম চেঞ্জ করাতে পারবেন না। তাদেরকে পরিচালনা করার জন্য দেখেন, কাতারে আমেরিকার যে সেন্টকম, সে এখন বলছে যে আমাকে পরিকল্পনা দেওয়ার জন্য তুমি তাড়াতাড়ি ওখান থেকে হচ্ছে কিছু বিশেষজ্ঞ পাঠাও, 100 বিশেষজ্ঞ পাঠাও। সেন্টকম যেটাকে তৈরি করা হয়েছে এই অঞ্চলে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সেখানে কি এই উপদেষ্টা, নিরাপত্তা কর্মী, পরিকল্পনা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল না? তারা কি মারা গেছে? অথবা তাদের কি পরিকল্পনা যথেষ্ট না? সেটাই যদি হয় তাহলে এই জাস্ট হচ্ছে কিছু সশস্ত্র কুর্দি গোষ্ঠীকে আপনি পাঠিয়ে দিলেন, এর মধ্যে যাই তোমরা হচ্ছে যুদ্ধ করো। কাতারে যদি আপনি ফোন দিয়ে পরিকল্পনা পাঠিয়ে তারপরে হচ্ছে কাজ করাতে না পারেন, ওদেরকে ফোন দিয়ে বলবেন যে এখন এখান থেকে ওখানে যাও, এখান থেকে ওখানে যাও, তার মানে হচ্ছে আপনি যদি এরকম একটা কিছু করতে চান, সেখানে আপনার নিজের এই অ্যাডভাইজার বলেন, মিলিটারি অ্যাডভাইজার বলেন, তারপরে হচ্ছে গোয়েন্দা ইন্টেলিজেন্স অ্যাডভাইজার বলেন, এদেরকে পাঠাতে হবে। তার মানে হচ্ছে ইরানের মধ্যে আমেরিকার সৈন্য তখন ঢোকাতে হবে। এখন এই ইরানের মধ্যে আমেরিকার সৈন্য ঢোকানোর জন্য আমেরিকা বিভিন্ন দেশ দিয়ে, ইসরায়েল হয়তো আজারবাইজান দিয়েও কাজ করাতে পারে। যদি এটা হয় তাহলে এই স্থল সেনা পাঠানোর যে চাপ, এই চাপ হলে কি হবে? এই চাপ হলে এই গালফ কান্ট্রিগুলোর উপরে আক্রমণ আরো বাড়বে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে এই এই আক্রমণ যদি বাড়ে এবং এই আক্রমণ যদি দীর্ঘায়িত হয়, আমেরিকার অস্ত্র সেটা করার জন্য যথেষ্ট না। এখন বলতে পারেন তাহলে আমেরিকা কি অস্ত্র ছেড়ে দিয়ে আমেরিকা স্যারেন্ডার করবে? না, আমেরিকা স্যারেন্ডার করবে না। আমেরিকা যেটা করবে সেটা হচ্ছে সে অস্ত্র উৎপাদন বাড়াবে, এক। দ্বিতীয় হচ্ছে সে তার মিত্র দেশগুলো থেকে আরো অস্ত্র নিবে। এখন এই মিত্র দেশগুলো থেকে সে যখন অস্ত্র নিবে, সে কিছু অস্ত্র কিন্তু একটা জিনিসের একটা জায়গা সে কি করেছিল গত 1-2 বছরে, সে কি করেছিল? আমেরিকা নতুন ডক্ট্রিন করেছিল যে আমরা হচ্ছে বিশ্বের সব জায়গা থেকে আমাদের সৈন্য নিয়ে এসে আমার হেমিস্ফিয়ার অথবা উত্তর গোলার্ধ যেটা বা আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং আমেরিকা, উত্তর দক্ষিণ আমেরিকা, এখানে আমি বেশি নজর দেবো, আমার পুরো সেনাবাহিনীকে এখানে নজর দেবো, আমার অস্ত্রগুলোকে আমি এখানে মোতায়েন করবো, এখানে বেশি দেবো। আরেকটা হচ্ছে কি বলে এশিয়া প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ চীনের আশেপাশে, তাইওয়ানের আশেপাশে, আমরা ওইখানে হচ্ছে আমাদের অস্ত্রগুলোকে বেশি মোতায়েন করব। তাহলে কি হচ্ছে এখন, যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, আমেরিকার ওই অঞ্চল থেকে তখন অস্ত্র টানতে হবে। চীনের আশেপাশে সে যে পরিমাণ অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলো টানতে হবে। অলরেডি অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে আমি অস্ত্র পাঠাচ্ছি মধ্যপ্রাচ্যে, আমেরিকার জন্য অস্ত্র মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছি, অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে। আপনার যদি দক্ষিণ কোরিয়ার থেকে, আপনার যদি জাপান থেকে এবং চীনের আশেপাশে যেই সমস্ত ঘাটিগুলো আছে সেগুলোর থেকে যদি অস্ত্র পাঠাতে হয়, চীন এটার জন্য নাচানাচি করবে, নাচানাচি যে আমি এটাই তো চাইছিলাম। এবং তখন কি হবে? তখন এই যে সুপার পাওয়ারের যে হচ্ছে সুপার পাওয়ার দেখানোর বিষয়, সেইটাতে যে ধাক্কাটা আসবে, সেই ধাক্কা সহ্য করতে পারবে কিনা। এখন দেখেন, এগুলো সব হবে এটা বলছি না, কিন্তু এগুলো সিনারিও, এই সিনারিও গুলোকে আপনার দেখা দরকার। এবং এই সিনারিও গুলোকে দেখতে, এই কাজগুলো করতে তখন আমেরিকার কি কি দরকার হবে? আমেরিকার দরকার হবে বিলিয়ন বিলিয়ন ডলার। আমরা অনেকে বলি যে হচ্ছে সে জাস্ট হচ্ছে ডলার ছাপাবে আর হচ্ছে কি বলে তার মিলিটারি ইন্ডাস্ট্রিকে কন্টিনিউ করবে। এখন বিষয়টা এরকম না। তার এই ডলার ছাপানোর পরেও তার এই ডলারের ভ্যালুটাকে যে ধরে রাখতো, ডলারের ভ্যালুটা যে ধরে রাখতো, সেটা হচ্ছে পেট্রো ডলার এবং রিজার্ভ কারেন্সি। এখন আপনার এই পেট্রো ডলার যদি 100 দিন পর্যন্ত আটকা থাকে, ধরেন পেট্রো ডলার আপনার 100 দিন পর্যন্ত মিলিয়ন মিলিয়ন ডলার হচ্ছে আপনার আটকা আছে, যাচ্ছে না, উৎপাদন নাই, আপনি তখন ডলার ছাপিয়ে যেই অর্থনীতিকে বাঁচাতে যাবেন, সেই অর্থনীতি আরো বড় হচ্ছে, বাবল হবে, বেলুন হবে এবং সেটা দ্রুত ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য আমেরিকা কি চাইবে? দেখেন, আরো একটা জিনিস আছে এখানে, শুধুমাত্র পেট্রো ডলার নেই। এই যে যুদ্ধটা সে পরিচালনা করতেছে এখন, এই যুদ্ধে আরব দেশগুলো যুক্ত হচ্ছে এবং আরব দেশগুলোকে আমেরিকা কি খাওয়াচ্ছে? যে তোমাদের নিরাপত্তার জন্য আমি যুদ্ধ করব, যুদ্ধ করতেছি, তাই তো। তাহলে তাদের নিরাপত্তার জন্য যদি আমেরিকা যুদ্ধ করে, তাহলে আমেরিকা সব দেশ থেকে এটার জন্য ঘুষ চাইবে, মানে টাকা চাইবে, যে এই যুদ্ধ পরিচালনার জন্য তুমি টাকা দাও। আমেরিকা, ট্রাম্প তো সরাসরি বলছে যে তোমার দেশের নিরাপত্তা দিয়ে আমি টাকা দেবো না। মানে এটা হচ্ছে শান্তির সময়, যখন হচ্ছে বন্ধুত্বপূর্ণ, যখন প্রেম খুব ভালো ছিল সেই সময়। আর এখন অশান্তি যখন ঘরে লাগে, সেই সময় এটা কি পর্যায়ে যেতে পারে তাহলে চিন্তা করেন। এখন এখানে আরো একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে এত কিছুর পরে ট্রাম্প এই যুদ্ধে কেন জড়াচ্ছে? যে সৌরভ ভাই, আপনি এত কিছু জানেন, তারা এত কিছু জানে, তারা আমার চেয়ে বেশি জানে।
এবং আমার চেয়ে বেশি জানার কারণে তারা আরো ভিন্ন দিক থেকে চিন্তা করে। ভিন্ন দিকের চিন্তাটা বলি এরকম, একটা হচ্ছে যে এটাকে তুরস্কের বলে হচ্ছে যে ভিন্ন দিকের চিন্তাটা হচ্ছে এরকম যে তুরস্কে একটা কথা বলে যে আপনার যদি ওভার কনফিডেন্স থাকে, এই ওভার কনফিডেন্সের কারণে আপনি কি হচ্ছে বাস্ট হয়ে যাচ্ছেন। আমেরিকার প্রেসিডেন্ট সবসময় হচ্ছে এই যে অতিরিক্ত যে আমি এটা করতে পারবো, আমি ওটা করতে পারবো। দেখেন এই যুদ্ধ শুরুর আগে আমেরিকার মধ্যে থেকে গণমাধ্যমগুলো কি বলছিল যে না এই যুদ্ধ আমেরিকার জন্য সঠিক হবে না, এই যুদ্ধে আমেরিকার জন্য করা ঠিক না, এই যুদ্ধে আমেরিকার জড়ানো ঠিক না, এরকম কথা বিভিন্ন ধরনের বক্তব্যতে এসেছে। তারপরেও আমেরিকা যখন যুদ্ধে জড়িয়ে গেছে এখন সবাই বলছে যুদ্ধে যেহেতু জড়িয়ে গেছে এখন তো সাপোর্ট দিতে হবে। কিন্তু এখানে বাস্তবতাটা হচ্ছে কি, কেন যুদ্ধে জড়ানো? ট্রাম্প এখানে তার যে এই বড়ত্ব, বিশাল টাইপের বড়ত্ব, অহংকার, যে আমেরিকার সৈন্য হচ্ছে বিশ্বের সেরা, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। এবং তারা এখানে কি দেখিয়েছে? তারা দেখিয়েছে যে আমরা ভেনেজুয়েলাতে ঢুকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসার মতো সক্ষম একটা সেনাবাহিনী আমার, সুতরাং এই সেনাবাহিনী দিয়ে আমরা সারা বিশ্ব জয় করতে পারবো, সেটা সে দেখাচ্ছে। সেই সেনাবাহিনী ভেনেজুয়েলা থেকে রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসে ভেনেজুয়েলার সিস্টেম পরিবর্তন করতে পারছেন সিম্পল। ইরানে এটা পারবেন কিনা এক। দ্বিতীয় হচ্ছে এই যে সেনাবাহিনী যখন সেনাবাহিনীকে নিয়ে যখন এই অতিরিক্ত অহংকারগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যুদ্ধের ক্ষেত্রে। যেমন ধরেন হিটলার যখন আক্রমণ করলো, কি ছিল সেটার পেছনে? অহংকার, ব্যাপক পরিমাণ অহংকার, পুরো ইউরোপ হচ্ছে আমি দখল করব, পুরো ইউরোপ আমি চালাবো। এর আগেও বিভিন্ন দেশে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে যে তার যখন সেনাবাহিনী অনেক শক্তিশালী মনে করে, সে শক্তিশালী থাকে, তখন সে এই ধরনের আক্রমণগুলো করে। ট্রাম্পের এই একটা জিনিস আছে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে ট্রাম্পকে এই যে অ্যাপস্টাইন গ্রুপ, এরা কারা এখন পর্যন্ত স্পষ্ট না, কারণ আমেরিকার মধ্যে হচ্ছে একটা বিশাল এই ধরনের হচ্ছে একটা গ্রুপ কাজ করে। এই অ্যাপস্টাইন গ্রুপের সাথে আপনি আরো অন্যগুলোকে মিলাতে পারেন, এটার সাথে আপনি জায়নবাদীদের মিলাতে পারেন, এটার সাথে আপনি কি বলে, এটার সাথে আপনি হচ্ছে ইয়াকে মিলাতে পারেন, ওই যে ম্যাসনদেরকে মিলাতে পারেন। এরকম একটা গ্রুপ ট্রাম্পকে ব্ল্যাকমেল করে থাকতে পারে, যে কারণে অনেকে এই যুদ্ধটা কিন্তু লেখছেন যে এটা হচ্ছে অ্যাপস্টাইন জোট। কারণ এই যুদ্ধের আগে আমরা বলেছিলাম যে এই যুদ্ধের আগে ট্রাম্প যেন এই যুদ্ধ করে, এই যুদ্ধে ঢোকে, সেটার জন্য অ্যাপস্টাইন ফাইল দিয়ে ট্রাম্পকে ব্যাপক পরিমাণে চাপে রাখা হয়েছিল। সুতরাং সেই চাপ থেকে ট্রাম্প বের হতে পারে নাই এবং সে এই যুদ্ধে আক্রান্ত হয়েছে, সে এই যুদ্ধে ঢুকেছে। এখন তার এই যুদ্ধে ঢোকা এবং এই যে তার উপরে বিভিন্ন ধরনের এই ফাইলগুলো দিয়ে তাকে চাপে রাখা, এটা দিয়ে কি করা হচ্ছে যে সে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সঠিকভাবে নিরপেক্ষ বিশ্লেষণ সেটা করার চেয়ে তার চাপে পড়ার কারণে তার এই যুদ্ধে ঢোকা হয়ে থাকতে পারে। আর আরো একটা বিষয় আছে সেখানে, যে এই অ্যাপস্টাইন ফাইল বলি, এই যারা বলি, এদের পরিকল্পনা, এরা বহু বছর ধরে এই যে অদৃশ্য শক্তি, অদৃশ্য গ্রুপ আর কি, গোপন বিভিন্ন সিক্রেট সংস্থা বলি না, সিক্রেট গ্রুপ, এরকম এই যে সিক্রেট গ্রুপগুলো, এরা পর্দার আড়াল থেকে সামরিক নিয়ন্ত্রণ করে, এটা ঠিক। এবং তারা একটা জিনিস মনে করে, সেটা হচ্ছে যে এটা হচ্ছে মালহামা, এটা হচ্ছে এই পৃথিবীর শেষ যুদ্ধ। এই শেষ যুদ্ধটা যদি আমরা বাঁধাতে পারি, ভাই ধর্মীয় বিষয়, এটা সিরিয়াস টাইপের একটা ব্যাপার, এই শেষ যুদ্ধটা যদি আমি বাঁধাতে পারি, তারপরেই শুরু হবে স্বর্ণযুগ এবং সেই স্বর্ণযুগে আমরা হচ্ছে নিয়ন্ত্রণ করব। এটা তাদের দিক থেকে সিরিয়াসলি বিশ্বাস করা হয় এবং এটার জন্য চেষ্টা করে। দেখেন মার্কিন গণমাধ্যম পর্যন্ত হচ্ছে এটা নিয়ে খবর করছে যে আমেরিকা তার সৈন্যদেরকে এরকম ভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, দেখো তোমরা এই মালহামাতে যুক্ত হচ্ছ, এই সর্বশেষ যে বিশাল যুদ্ধ এবং ধর্মযুদ্ধ তোমরা সেইটাতে যুক্ত হচ্ছ, সুতরাং এখানে হার জিত নিয়ে চিন্তা করার দরকার নাই, তুমি শহীদ হয়ে যাবে, মারা গেলে আর জিতবা, এটা কোনো ব্যাপার না। এই যে দুটো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ট্রাম্পের নিজের রাজনৈতিক এবং অর্থনৈতিক কেরিয়ার। ট্রাম্প মনে করছে যে এই যুদ্ধে সে জিতলে, একটা জিতছে, আর এই যুদ্ধে যদি সে জিতে যায়, অল্প দিনের মধ্যে যদি যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে এবছরের নভেম্বরে তার যে নির্বাচন আছে সেই নির্বাচনে সে ব্যাপকভাবে জিতবে, সে বিজয়ী হিসেবে নির্বাচনে ঢুকবে। যে দেখো আমেরিকা এবং ইসরায়েল এত বছর ধরে হচ্ছে এই ইরান নিয়ে এত কিছু বলছিল, সেই ইরানকে আমি শেষ করে দিয়েছি,
সাপের কল্লা কেটে দিয়েছি, সুতরাং আমি হচ্ছি একমাত্র বিজয়ী ব্যক্তি। এই জিনিসটা নিয়ে সে নির্বাচনে যেতে চাইছে। এখন এই জিনিসটা নিয়ে নির্বাচনে যেতে চাওয়ার সাথে সাথে আরেকটা ব্যাপার এখানে একটু বলি, সেটা হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরব ট্রাম্পকে দিয়ে ব্যাপক পরিমাণ লবি করিয়েছে যে এখনই মোক্ষম সময় ইরানকে শেষ করে দেয়। এটার জন্য ট্রাম্পের জামাতা কি পেয়েছে? সৌদি আরবের যে সভারেন ফান্ড, সেইখানে $2 বিলিয়ন ট্রাম্পের জামাতার, $2 বিলিয়ন, ব্যাপক পরিমাণ একটা টাকা। সৌদি আরব $1 ট্রিলিয়ন জাস্ট হচ্ছে ট্রাম্প আসছে তখনই বলছে তোমাকে $1 ট্রিলিয়ন দিয়ে দেবো, এমনি এমনি। আবার ট্রাম্পের নির্বাচনে পরিচালনা করার জন্য, নির্বাচনের ক্যাম্পেইন পরিচালনা করার জন্য, তার নির্বাচনে অর্থনৈতিক খরচ দেওয়ার জন্য অলরেডি ইসরায়েলের পক্ষ থেকে $500 মিলিয়ন পাঠানো হয়েছে এবং এটা কন্টিনিউ করা হচ্ছে। তার মানে হচ্ছে এই দুই দেশ যে তুমি যদি ইরানকে শেষ করতে পারো তুমি নির্বাচনে জিতবে এবং আমার নির্বাচনের সব খরচ আমি দেবো, শুধু নির্বাচনের খরচ না, তোমার ব্যবসার জন্য এই অঞ্চলে যা যা দরকার সব আমি দেবো। এই যে 3-4টা কারণ, এগুলোর কারণে ট্রাম্প এখানে এসেছে। তো এই আলোচনায়, আজকের এই আলোচনায় আমি যে জিনিসটা নিয়ে আসার চেষ্টা করলাম সেটা হচ্ছে ভিন্ন অ্যাঙ্গেলে একটা সিনারিও, যে এরকমটাও হতে পারে। অর্থাৎ যেভাবে আমরা দেখছি বা আমাদেরকে দেখানো হচ্ছে সেটার ভুল বা সেটার উল্টো একটা সিনারিও যে আছে, সেটাই আজকের এই লাইভে বলার চেষ্টা করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।